আজ থেকে শুরু ফিরতি হজ ফ্লাইট। প্রথম দিনে 13টি বিমানে দেশে ফিরবেন 5,434 হাজি। সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত, পরিবারে শোকের ছায়া, দেশে আনার প্রস্তুতি। ইরাকে মিসাইল হামলায় নিহত শ্রাবণের দাফন সম্পন্ন। দক্ষিণ আফ্রিকায় একের পর এক হামলার শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশি। স্থানীয় পুলিশ প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রদূত। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হজ শেষে আজ রাত থেকেই শুরু হচ্ছে হাজিদের ফিরতি যাত্রা। জেদ্দা থেকে প্রথম ফিরতি ফ্লাইট ছেড়ে যাবে স্থানীয় সময় রাত 12:10। প্রথম দিনেই 13টি ফ্লাইটে দেশে ফিরবেন 5,000-এর বেশি হাজি। 3 জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের হজের আনুষ্ঠানিকতা। ফিরতি হজের ফ্লাইট চলাচল করবে আগামী 30 জুন পর্যন্ত। 1 জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার খবর বিশ্ব মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে। ঘটনাটি সামরিক বিদ্রোহ ও দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক সংকট হিসেবে তুলে ধরা হয়। একই সঙ্গে জিয়ার নেতৃত্ব, রাজনৈতিক উত্তরাধিকার এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও চলে বিস্তর আলোচনা। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর সেই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্ব গণমাধ্যমে। মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস শিরোনাম করে, বাংলাদেশের প্রেসিডেন্ট অভ্যুত্থান চেষ্টায় নিহত। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল জানায়, বিদ্রোহী সেনাদের হামলায় প্রাণ হারান জিয়াউর রহমান। ইউরোপীয় সংবাদ মাধ্যমও ঘটনাটি দক্ষিণ এশিয়ার বড় রাজনৈতিক সংকট হিসেবে তুলে ধরে। স্পেনের দৈনিক এল পাইস লিখেছিল, অভ্যুত্থানকারী সেনাদের হাতে নিহত বাংলাদেশের প্রেসিডেন্ট। শুধু হত্যাকাণ্ড নয়, বিশ্ব মিডিয়ায় উঠে আসে জিয়ার নেতৃত্ব, তার রাজনৈতিক উত্থান এবং যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের প্রচেষ্টার কথাও। অনেক প্রতিবেদনে তাকে বলা হয় দৃঢ় ও জনপ্রিয় নেতা। আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। বিশ্ব গণমাধ্যমের চোখে সেই হত্যাকাণ্ড ছিল শুধু একজন রাষ্ট্রপতির মৃত্যু নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বড় মোড় বদলের ঘটনা। উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে। নীরব দাস, নিউজ 24। সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার কাজে বের হলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মাহাদি। তিনি লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ছিলেন। নিহতের মরদেহ বর্তমানে কিং সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মাহাদির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। মিসাইল হামলায় নিহত ইরাক প্রবাসী মোহাম্মদ শ্রাবণ ওরফে হবি মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার মুন্সিগঞ্জ সদর উপজেলার একটি স্থানীয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রবাসী বাংলাদেশির জানাজা। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তিনি নিহতের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। গত 14 মার্চ ইরাকের রাজধানী বাগদাদে তিনি নিহত হন। প্রায় 2.5 মাস পর তার মরদেহ দেশে পৌঁছায়। দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশ ব্লুমফন্টেইন শহরে একের পর এক হামলার শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় দুর্বৃত্তদের টার্গেটে পরিণত হয়েছেন ব্যবসায়ী ও শ্রমজীবী বাংলাদেশিরা। চরম পরিস্থিতির মুখে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শাহ আহমেদ শফি ব্লুমফন্টেইন পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত। একই সঙ্গে প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করেছেন ইতালিতে বসবাসরত মুসলিমরা। বাণিজ্যিক শহর মিলানে বাংলাদেশি অধ্যুষিত 8টি স্থানে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এছাড়াও রাজধানী রোম, বন্দরনগরী নাপোলি ও জলকন্যা খ্যাত ভেনিস সহ অসংখ্য ছোট বড় শহরে ঈদের জামাত আদায় করেন মুসলিমরা। নামাজ শেষে কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম সহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা প্রবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এদিকে ঈদে দেশে না যেতে পারলেও স্বজনদের কাটানো ঈদ আনন্দ দেখে খুশি প্রবাসীরা।
প্রবাসীদের দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আবুধাবিতে রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে আয়োজিত ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং আমিরাতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। এ সময় দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামান, কমিউনিটি প্রতিনিধি সহ অন্যান্যরা বক্তব্য দেন। আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে উন্নয়নে আরও ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সংযুক্ত আরব আমিরাতের যে আজকের যে অবকাঠামোগত যে উন্নয়নটা আপনারা দেখছেন, সেই উন্নয়নের পিছনে কিন্তু আমাদের বাংলাদেশিদের একটা বিশাল অবদান রয়েছে এবং সেটা কিন্তু এই দেশের সরকারও সেটা স্বীকার করে। তো আমরা মনে করি এই ধরনের অনুষ্ঠান যদি আরো হয়, তার মাধ্যমে এই দেশের সরকারের যারা নীতি নির্ধারক তারা আমাদের এই ধরনের উদ্যোগগুলোকে ভালো চোখে দেখবে। বাংলাদেশিরা এই উপসাগরীয় অঞ্চলের সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশের সব দেশেই এখন বেশ আনন্দ উৎসবের মধ্যে দিয়ে ঈদ উল আজহা পালিত হয়েছে এবং আমাদের বাংলাদেশিরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের কোনো আতঙ্কও নেই। যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েল ও রাশিয়ার নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। এই তালিকায় যোগ করা হয়েছে আরও কয়েক ডজন সশস্ত্র গোষ্ঠীকে, যারা বিভিন্ন দেশের সরকারি অথবা বিচ্ছিন্নতাবাদী বাহিনী। জাতিসংঘ বলছে, বারবার সতর্ক করার পরও তা কানে তোলেনি তারা। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বেশিরভাগ এলাকা মাটিতে মিশে আছে আরও অনেক আগেই। এখনো চলছে ইসরায়েলি হামলা, যা থেকে বাঁচতে মরিয়া লাখো ফিলিস্তিনি। গাজায় রয়েছে অনেক ইসরায়েলি আটক কেন্দ্র, যেখানে রাখা হচ্ছে নারী, পুরুষ, এমনকি শিশুদেরও। আর সেখানে নিয়মিতই ঘটছে যৌন নির্যাতনের ঘটনা। যুদ্ধক্ষেত্র ও কারাগারেও এমন ঘটনা ঘটছে অহরহ, যা উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধেও রয়েছে এমন অভিযোগ। জাতিসংঘ বলছে, সুদান, হাইতি, কঙ্গো, মিয়ানমার, সিরিয়া এবং মালিতেও সংঘাতের ক্ষেত্রে ঘটে চলেছে যৌন সহিংসতা। আর এসবে অভিযুক্ত বহু সশস্ত্র গোষ্ঠী, যাদের কোনোটি সরকারি, কোনোটি আবার আরও ভয়ঙ্কর গোষ্ঠী। ইসরায়েল ও রাশিয়াকে এই বিষয়ে বারবার সতর্ক করেছে জাতিসংঘ, তবে তা কানে না তোলায় অবশেষে দেশ দুটিকে কালো তালিকায় আনল জাতিসংঘ, যা উঠে এসেছে তাদের বার্ষিক প্রতিবেদনে। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ তেল আবিব। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে তারা। নীরব দাস, নিউজ 24। ইরানের সাথে চুক্তির খুব কাছাকাছি পর্যায়ে যুক্তরাষ্ট্র, তবে এখনও চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়নি ওয়াশিংটন। 2 মাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে প্রয়োজন মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন। এদিকে হরমুজ প্রণালীতে কড়া নজরদারি অব্যাহত রেখেছে ইরানি বাহিনী। এর মাঝেই লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলা থামছে না, যেখানে নারী ও শিশু সহ নতুন করে প্রাণহানি হয়েছে আরও অন্তত 20 জনের। ইরানের সাথে সংঘাত নিরসনে 60 দিনের যুদ্ধবিরতি বাড়াতে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র। তবে এটি চূড়ান্ত হতে এখন কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষা। এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানালেন, 2 দেশ চুক্তির খুব কাছাকাছি থাকলেও এখনও চূড়ান্ত অবস্থানে পৌঁছায়নি। কিছু শর্ত নিয়ে অব্যাহত রয়েছে আলোচনা। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পাল্লাই ভারী বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দেন, চুক্তির শর্ত মনোপুত না হলে সামরিক ব্যবস্থা নেওয়ার বিকল্পও খোলা রয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে কঠোর অবস্থানে ইরান। 24 ঘন্টায় অনুমতি নিয়ে 26টি জাহাজ পার হলেও অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে 4টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এসবের মাঝেই লেবাননে থামছে না ইসরায়েলি আগ্রাসন। দক্ষিণ বৈরুতে নারী ও শিশু সহ নতুন করে প্রাণহানি হয়েছে আরও বহু মানুষের। নিবির আমিন, নিউজ 24। ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, চলমান এই যুদ্ধ অবশ্যই যুক্তরাষ্ট্রকে থামাতে হবে। 3 মাস আগে শুরু হওয়া যুদ্ধে মার্কিন জনগণের সমর্থন ছিল না। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় কয়েক হাজার বেসামরিক ও শ্রমজীবী মানুষ প্রাণ হারায়, যাদের এই যুদ্ধের সাথে কোনো সম্পর্কই ছিল না।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির খবরের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। এর জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য কমেছে। হরমুজ প্রণালী দিয়ে পুনরায় তেল সরবরাহ শুরুর গুঞ্জনে কয়েকদিন ধরেই পণ্যটির দামে ব্যাপক ওঠানামা চলছিল। ব্রেন্ট ক্রুড এবং WTI উভয় বেঞ্চমার্কেই ব্যারেল প্রতি দরপতন লক্ষ্য করা গেছে। এখন বাজার পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছেন বৈশ্বিক বিনিয়োগকারীরা। জ্বালানি তেলের বাজারে দীর্ঘ অস্থিরতার পর অবশেষে কিছুটা নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে। ব্রেন্ট ক্রুডের জুলাই ডেলিভারির দাম ব্যারেল প্রতি 35 সেন্ট কমে $93.36 দাঁড়িয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল WTI এর দাম কমে $88.27 নেমেছে। অন্যদিকে বেশি লেনদেন হওয়া আগস্টের ব্রেন্ট ফিউচার্সের দামও ব্যারেল প্রতি 46 সেন্ট কমেছে। এর ফলে প্রতি ব্যারেল লেনদেন হচ্ছে $92.24। গেল সপ্তাহে ব্রেন্টের দাম $109 উঠলেও চলতি সপ্তাহে তা কমেছে প্রায় 8%। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটটি পুনরায় পুরোদমে চালুর সম্ভাবনায় বাজারে সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে, আর এটি দরপতনের প্রধান কারণ। নিবির আমিন, নিউজ 24। গাজার 70% ভূখণ্ড নিজেদের দখলে নিতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার এক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, এরই মধ্যে ইসরায়েলি বাহিনী গাজার প্রায় 60% এলাকার নিয়ন্ত্রণে নিয়েছে। আগে যা ছিল 50%, নতুন পরিকল্পনায় ধাপে ধাপে এগিয়ে তা 70% পৌঁছাতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত নতুন $250 নোট ছাপানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী কোনো জীবিত ব্যক্তির ছবি দিয়ে মুদ্রা ছাপানো নিষিদ্ধ। তবে মুদ্রা ছাপানোর প্রতিষ্ঠানকে ট্রাম্পের ছবি সংবলিত $250 নোটের নকশা তৈরি করতে চাপ দিয়েছেন তার প্রশাসনের রাজনৈতিক কর্মকর্তারা। 1866 সালের পর থেকে মার্কিন মুদ্রায় কোনো জীবিত মানুষের ছবি দেওয়া হয়নি। সে সময় এক সরকারি কর্মকর্তার ছবি 5 সেন্টের নোটে আসার পর আইনগতভাবে এটি নিষিদ্ধ করা হয়। ভারতের উত্তরপ্রদেশে নির্মাণাধীন ব্রিজ ধসে অন্তত 6 জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কিছু শ্রমিক। স্থানীয় সময় শুক্রবার প্রবল ঝড়ের দাপটে সেতুটির একটি স্ল্যাব ধসে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট উদ্ধারকারী বাহিনী জানায়, সে সময় বেশ কিছু শ্রমিক নিচে কাজ করছিলেন। ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে। যুক্তরাষ্ট্রের ডালাসে গ্যাস বিস্ফোরণে অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার গ্যাস লিকেজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই এই বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে 2 জন মহিলা ও 1 জন শিশু রয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে উদ্ধারকারী দল। এই ঘটনায় উদ্ধার কাজ এখনও চলমান। স্বর্ণের খোঁজে গিয়ে মৃত্যুর মুখোমুখি লাওসের 7 নাগরিক। দেশটির জাইসোম বুন প্রদেশের পরিত্যক্ত গুহায় সপ্তাহ ধরে আটকে থাকার পর 5 জনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। নিখোঁজ 2 জনের সন্ধানে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। স্বর্ণের সন্ধানে মধ্য লাওসের এক গুহায় প্রবেশ করে 7 গ্রামবাসী। হঠাৎ ভারী বৃষ্টি আর ভূমিধসে বন্ধ হয়ে যায় গুহার মুখ। বিপাকে পড়েন গুহায় প্রবেশকারীরা। ভারী বৃষ্টিতে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। লাওস নিরাপত্তা বাহিনীর সাথে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। 2018 সালে থাইল্যান্ডের থামলুয়াং গুহা থেকে 12 শিশু ফুটবলারকে উদ্ধারকারী থাই ডুবুরি নররাসেট পালাসিং ও ফিনিশ ডুবুরি মিকোপাসি যোগ দেন এই উদ্ধার অভিযানে। দীর্ঘ চেষ্টায় তারা পৌঁছান জীবিতদের কাছে।
এ সময় গুহার ভেতর বেঁচে থাকা 5 জনকে খুঁজে পান ডুবুরিরা। উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়ে গুহার ভেতর থেকেই পরিবারের উদ্দেশ্যে পাঠান আবেগঘন এক ভিডিও বার্তা। মা, আমার জন্য চিন্তা করো না, উদ্ধারকারীরা এসে গেছে, আমি এখন নিরাপদ, কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরবো। উদ্ধার হওয়া 5 জন সুস্থ আছেন। ভেতরে আটকা পড়া 2 জনের খোঁজে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন ডুবুরিরা বলে জানায় দেশটির নিরাপত্তা বাহিনী। রনি আহমেদ, নিউজ 24। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনে দ্রুত গলতে শুরু করেছে হিমালয়ের বরফ। আল্পস পর্বতমালার হ্রদগুলোর হিমায়িত পৃষ্ঠের নিচে বরফ পরিমাপ করার জন্য একটি রোবট তৈরি করেছে ইটিএইচ জুরিখের শিক্ষার্থীরা। এই রোবট এমন তথ্য সংগ্রহ করবে যা বিজ্ঞানীদের হিমায়িত পরিবেশে জলবায়ুর পরিবর্তন অধ্যয়নে সহায়তা করবে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে। এর ফলে গলতে শুরু করেছে পৃথিবীর ভারসাম্য রক্ষাকারী পর্বতমালার বরফ। আল্পস সেই পর্বতমালারই অংশ। আর তাই বরফের পরিমাপ করা এখন সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এ লক্ষ্যে রোবট তৈরির কাজে হাত দিয়েছেন ইটিএইচ জুরিখের শিক্ষার্থীরা। এই রোবট এমন সব তথ্য সংগ্রহ করবে যা বিজ্ঞানীদের বরফের দেশের ছোট ছোট পরিবর্তনগুলো বুঝতে সহায়তা করবে। দলটি জানায় পোলারিস নামের এই রোবটটি এমন সব জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে পারে যেখানে পায়ে হেঁটে পৌঁছানো কঠিন। স্যাটেলাইটের তুলনায় একটি ডুবো ড্রোন দিয়ে এই কাজটি করা অনেক বেশি ধারাবাহিক এবং নির্ভুল। এছাড়াও আপনি পরিমাপের জন্য নির্দিষ্ট বিন্দু নির্ধারণ করতে পারেন। এছাড়া হিমবাহের নিচের পরিবেশ অত্যন্ত দুর্গম হলেও বর্তমানে ডুবো রোবট বা আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করে বরফ গলার সুনির্দিষ্ট মানচিত্র তৈরি হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের ফলে মেরু অঞ্চলের বরফ গলা নিয়ে নিখুঁত তথ্য পাচ্ছেন। চৈতি রয়, নিউজ 24। এই ছিল প্রবাসের সংবাদে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।